আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আমি এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে স্নিগ্ধা। আজকে আমাদের যে এই বিশেষ আলোচনার পর্ব তা হলো স্কিল ইন্ডিয়া মিশন। এবং আপনাদের বলি, শিক্ষাগত যোগ্যতাই কিন্তু একটি মানুষকে দক্ষ করে তোলে না। তার জন্য প্রয়োজন মনের ইচ্ছে, শক্তি এবং তার বাস্তবমুখী দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান। এবং আপনাদের সকলকে বলি, এই বিষয়ে আমাদের আলোচনা করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন একটি সুন্দর এবং সুস্থ সমাজ উপহার পায় এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সব ক্ষেত্রে সব জায়গায় যেন দক্ষ হয়ে ওঠে। এবং আপনাদের আবারও বলি, শিক্ষাগত যোগ্যতাই কিন্তু দক্ষতা নয়, তার জন্য কিন্তু অনেক কিছুর দরকার পড়ে। এবং আজকে আমাদের যে এই আলোচনার পর্ব, সেই আলোচনার পর্বে আমরা আজকে এমন একজন বিশিষ্ট ব্যক্তিকে পেয়ে গেছি। উনি হলেন তীর্থরাজ সেন, প্রিন্সিপাল অফ ওমেন্স পলিটেকনিকের। আজকে আমরা স্যারের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। যদি আপনাদের কিছু জানার থাকে বা কিছু বলার থাকে, তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবং আমরা চাইবো এই অনুষ্ঠান আপনারা আরও বেশি বেশি করে শেয়ার করুন। শেষ মুহূর্ত অবধি আপনারা আমাদের পাশে থাকুন। আমরা চলে যাচ্ছি সরাসরি স্যারের সাথে কথা বলতে। নমস্কার স্যার, পজিটিভ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমে যেটা জানতে চাইবো যে এই কেমন আছেন আপনি এবং এই পজিটিভ বার্তাতে এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ আপনারা যে কাজটা করছেন সেটা সত্যি সমাজের জন্য খুব দরকার। বর্তমান যুব প্রজন্ম যেটা আপনারা যারা যেসব ইনফরমেশনগুলো আপনাদের দেওয়া দরকার সেগুলো আপনারা দিচ্ছেন, তো অবশ্যই এটা একটা এক ধরনের সমাজসেবাই বলা চলে। তো এটা আপনারা করছেন খুব ভালো, মানে আমি এটা পজিটিভ একটা দিক দেখছি এটা সমাজের জন্য আর কি। ধন্যবাদ স্যার। আমরা আজকে আমাদের যে আলোচনার পর্ব সেই পর্বে চলে যাচ্ছি। প্রথমে যেটা জানতে চাইবো যে স্কিল ইন্ডিয়া কি? স্কিল ইন্ডিয়া অ্যাকচুয়ালি একটা মিশন, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিশন। 2015 সালের 15 জুলাই এটা প্রথম আরম্ভ হয়। এবং এটা উদ্দেশ্য হচ্ছে প্রথম দক্ষ মানব সম্পদ উন্নয়ন করা বা সৃষ্টি করা, এবং 2 নম্বর হচ্ছে এমপ্লয়েবিলিটি জেনারেশন করা, মানে যাতে চাকরির সুযোগ বৃদ্ধি হয় এবং দক্ষ শ্রমিক তৈরি করা, যেটা মেইন উদ্দেশ্য। এটা একদম, এটা হচ্ছে এই 3টে হচ্ছে মেইন। তারপর ধরুন আপনার শিল্পের উপযোগী শ্রমিক তৈরি করা, শ্রমিক বা আপনার স্কিল্ড যেটা বলা হয় স্কিল্ড ম্যান। দুরকম ম্যান হয়, একটা স্কিল একটা আনস্কিল্ড। সবাই অনেকে ডিগ্রি থাকে, অনেক কিছু থাকে, কিন্তু তাকে সেই ইন্ডাস্ট্রির উপযোগী করা, সেটা হচ্ছে স্কিলিং, যাতে সে একটা কাজ করতে পারে। তো এই উদ্দেশ্যেই প্রথম এটা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রথম আসে 2015 সালে, এবং যেটা বলে আমরা স্কিল ইন্ডিয়া মিশন সেটা প্রথম আরম্ভ হয়। আমরা যতটুকু জানি স্যার যে সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের কোটি কোটি একজন যুবকের কিন্তু একটা বিশাল বড় একটি উদ্যোগ, যেটা আমরা জেনে থাকি। একদমই ঠিক। এবং স্যার, আজকের দিনে এটার তাৎপর্যটা এতটা গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বপূর্ণ দেখুন, আজকালকার ব্যবহারিক যুগে যেটা হচ্ছে সেটার কারণ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অনেকে নিচ্ছে, কারণ স্কিল মানে দেখুন টেকনিক্যাল থাকবেই, টেকনোলজি থাকবেই এটা। এবং আজকে দেখুন ভেরিয়াস ব্রাঞ্চেস অফ ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, আর্কিটেকচার, তারপর ইলেকট্রনিক্স। তাহলে ডিগ্রিগুলো নেওয়ার পর, ডিগ্রি তো ধরুন আমরা ক্লাসের মধ্যে ল্যাবে অনেক কিছু শিখছে তারা, কিন্তু এরপর এই যে ধরুন প্রথম একটা ইন্ডাস্ট্রিতে সেটা ফিট করবে কিনা, মানে যে তাকে নেবে ইন্ডাস্ট্রি, তাকে তো দেখে নিতে হবে সেই ইন্ডাস্ট্রির কাজে লাগবে কিনা, সেইটার জন্য কিন্তু স্কিলিংয়ের দরকার। এবং সেটা শুধু আমি বলছি না যে ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর ইঞ্জিনিয়ার্স, বাট সেটা যারা একদম ধরুন পাস করে বসে আছে, ধরুন ক্লাস 8 পাস 9 পাস, তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। অনেকে তো পড়াশোনা বাধ্য হয়ে ছেড়ে দিতে, একদম একদম, এবং তাদের জন্য কিন্তু এটা সমানভাবে উপযোগী। যেমন আমি আমার নিজের কথা যদি বলি, আমি ইন্ডাস্ট্রিতে অনেক বছর ছিলাম, এবং সেখানে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করে প্রথম গেছি, কারণ আমাদের সময় তো এইসব ছিল না, অনেক দিন আগে 89-এর কথা বলছি, এবং তখন সেই উদ্যোগও ছিল না। এখন অনেকে অনেক উদ্যোগের সুফল পাচ্ছেন। তো ইন্ডাস্ট্রি গিয়ে আমি সব নতুন দেখেছি, কারণ আমাকে 1 বছর তারা ট্রেনিং দিয়েছে, তারপর আমি একটা জায়গাতে ফিল্ডে আমি কাজ করেছি। মানে আমি গাড়ির কোম্পানিতে ছিলাম, এবং সেখানে তখন আমরা বিভিন্ন রকম টেকনোলজিক্যাল মেশিন আমি মেনটেন্যান্সে ছিলাম, তো সেগুলো করতে হয়েছে। তো যুবকদের ক্ষেত্রে এটা সবচেয়ে বড়, যেটা আপনি খুব ভালো কোশ্চেন করেছেন, সেটা হচ্ছে যে ডিগ্রি করে, কিন্তু ডিগ্রি থাকুক বা না থাকুক, কিন্তু ডিগ্রি করার পর যে ইন্ডাস্ট্রির উপযোগী একটা দক্ষ নিজেকে তৈরি করা, ম্যান পাওয়ার তৈরি করা। আমি শুধু দক্ষ শ্রমিক বলবো না, দক্ষ ম্যান পাওয়ার তৈরি করা। আমরা ইঞ্জিনিয়ারও ম্যান পাওয়ার,
তো ম্যান পাওয়ার তৈরি করা, সেইটার জন্য স্কিল ইন্ডিয়া কিন্তু খুবই উপযোগী। মানে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা এক্সেলেন্ট স্কিম। শুধু আমরা মনে করি শুধু হাতে কলমের শিক্ষাটাই কিন্তু আমাদের দক্ষতা নয়। না, একদমই নয়। হাতে কলমের শিক্ষতা দক্ষতা বলতে দেখুন, দক্ষতা কথার মানে হচ্ছে স্কিলিং। মানে ধরুন একটা সাপোজ কেউ হয়তো একটু একটা কথা ছাতা রিপেয়ার করতে পারে, সে এটা তো তার দক্ষতা। কিন্তু ছাতা রিপেয়ারের মধ্যে নতুন কোনো টেকনোলজি এনে যাতে আরও স্পিডে সেই কাজটা করতে পারে। যেমন একটা জিনিস কেউ মেনটেন করছে, একটা এসি রিপেয়ারিং করছে, তো এসি রিপেয়ারিংয়ের ক্ষেত্রে নতুন টেকনোলজি আসতে পারে, তাহলে সেগুলো কী করে রিপেয়ার করবে, এই যে স্কিলিংটা সে খুব ভালোভাবে, মানে আমি একটা জিনিস সারাবার কদিন পরে এটা ব্রেকডাউন হয়ে গেল, তাহলে তো এটা দক্ষতা হলো না। একদম। তাহলে দক্ষতা হচ্ছে এমন জিনিস যেটা সাস্টেনেবিলিটি থাকবে, মানে আমাদের রিপেয়ারিংয়ের পরে সেই জিনিসটা আবার কিন্তু অনেক দিন ধরে সেটা রিলায়েবিলিটি বৃদ্ধি পাবে। স্যার, আমাদের কিন্তু এখন কিন্তু দিন দিন আমাদের দেশে কিন্তু শিক্ষিত বেকারদের সংখ্যা বাড়ছে এবং তার জন্য একটি স্কিল গ্যাপ, একটি প্রেক্ষাপট রয়েছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? স্কিল গ্যাপ বলতে দেখুন, স্কিল গ্যাপ আমি বলতে ওইটা আবার সেই একই প্রসঙ্গে আসবো। যেমন ধরুন একটা ইন্ডাস্ট্রিতে সে যাচ্ছে, ধরুন সে কোনো একটা পার্টিকুলার সে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে গেছে বা সে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাস করে গেছে। তো সেটা যাওয়ার পরে কি হচ্ছে, সে ইন্ডাস্ট্রি যাচ্ছে, সেই মেশিনগুলো তার কাছে নতুন, একদম। তাহলে সে তাকে, বা ধরুন কম্পিউটার সায়েন্সের কোনো স্টুডেন্ট, সে কোনো সফটওয়্যার সে জানে না, তাকে শেখানো হচ্ছে যেগুলো গদবান্ধা আমাদের সিলেবাস আছে, অবশ্যই অনেক কিছু সে শিখে গেছে। কারণ একটা বি ইঞ্জিনিয়ার তাকে ধরুন 50টার মতো সাবজেক্ট পাস করে তবে সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাচ্ছে। তাহলে সে যাওয়ার পরে এবার সে দেখছে যে না, ওই ইন্ডাস্ট্রির উপযোগী, যেমন যে সফটওয়্যার কোম্পানি, তাকে সেগুলি নিশ্চয়ই তাকে সে জানে না, একদম। তাহলে তাকে সে ট্রেন্ড হতে হবে। তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমি বলছি স্কিল গ্যাপ। তো স্যার, এবারে জানতে চাইবো যে স্কিল ইন্ডিয়া মিশন এবং এই যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, সেটার যে উদ্যোগ এবং সংস্থাগুলো কিভাবে আমাদের দেশের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে? দেখুন, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা প্রথম আরম্ভ হয়েছিল এবং আমি এটা মনে আছে, আমি গভর্নমেন্ট অফ ত্রিপুরার তরফ থেকে আমি এই মিটিংয়ে আমি অ্যাটেন্ড করেছিলাম, আমাকে পাঠানো হয়েছিল ত্রিপুরা গভর্নমেন্টের তরফ থেকে। এবং সেখানে আমি গিয়ে দেখেছি যে সেখানে অ্যাকচুয়ালি অনেক এআইসিটিও ছিল, অল ইন্ডিয়া টেকনিক্যাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, যেটা আপনার টেকনিক্যাল ইনস্টিটিউটগুলিকে মনিটরিং করে, তারা ছিলেন। তারপর ধরুন এনএসডিসি ছিলেন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, তাদেরও বড় বড় কর্তারা ছিলেন। তাহলে সেইখানে যে জিনিসগুলি আলোচনা হয়েছে, আমি তো তখন অতটা জানি না, গিয়ে আমি অনেক কিছু আবার আমার রিফ্রেশ হলো, আমার মাইন্ডটা শিখলাম। এবং তখন আমরা জানলাম যে অ্যাকচুয়ালি আমাদের আরেকটা কনসেপশন আছে যে ন্যাশনাল স্কিল ফ্রেম নেটওয়ার্ক, মানে আপনার একটা ফ্রেম করা হয়েছে যেখান থেকে আপনার ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, 12 এরকমভাবে সার্টিফিকেশন, লেভেল অফ সার্টিফিকেশন আছে। এবং সেগুলো তখন খুব ভালোভাবে আমরা এসে আমাদের রাজ্যেও প্রয়োগ করলাম, যে বিভিন্নভাবে তখন এটা আরম্ভ হলো। এবং অলরেডি এটা আমার কলেজে আমি অ্যাডপ্ট করেছি, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। সেটা আগে ছিল, কিন্তু এখন কিন্তু 4.0 চলে এসেছে, আরও অ্যাডভান্সড হয়ে গেছে। আগে যেরকম প্রাইভেট পার্টিকে দেওয়া হতো, এখন অ্যাজ পার গভর্নমেন্ট ইন্ডিয়া ডিসিশন সেটা আমাদের কলেজকে দিয়ে দিচ্ছে, টেকনিক্যাল কলেজগুলিকে। কারণ আমরা তো জানি কীভাবে চালাতে হবে। তো অনেকগুলি জব রোল চলছে, ভালোই চলছে এটা। এবং সেটা তো অবশ্যই অনেক স্টুডেন্টরাও শিখতে পাচ্ছে, বাইরের মেয়েরাও শিখতে পাচ্ছে, বাইরের ছেলেরাও শিখতে পাচ্ছে। এটা একটা বড় আর কি, মানে সুবিধা হয়েছে একদম। না, আপনি যেটা বললেন সেই কোশ্চেনটা আমি উত্তর দিই। সেটা হচ্ছে মেইন হচ্ছে দক্ষ শ্রমিক তৈরি করা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সার্টিফিকেশন দেওয়া। এই সার্টিফিকেশন দিয়ে আপনি চাকরিও হবে, তাদের বিভিন্ন সংস্থায় চাকরি হবে, একটা ফ্রেম, স্কিল ফ্রেমের আন্ডারে চাকরি হবে। তারপরে ধরুন সে দক্ষ শ্রমিক তো শুধু হবেই না, সে গিয়ে সে ইচ্ছা করলে সে ট্রেন হয়ে সে আবার কাউকে ট্রেনিং দিতে পারবে, সেটাও সে করতে পারে ইচ্ছা করলে। এবং এটার অনেকগুলি প্ল্যাটফর্ম আছে, যেমন আপনি এনএসডিসি আছে, আপনার এমএসএমই, মিনিস্ট্রি অফ স্মল স্কেল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ, এটা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারপর ধরুন এখন রিসেন্টলি যেটা এসছে আপনার স্কিলিংয়ের মধ্যে, যেমন আপনার টিআরটিসি মানে হচ্ছে ট্রেনিং আপনার টুল রুম ট্রেনিং সেন্টার, গুয়াহাটি। তারাও অনেক রকম করছে, অনেক রকম সিস্টেম এনেছে, তারা অনেক রকম স্কিম এনেছে, যে স্কিমগুলির মাধ্যমে যুবকরা অনেক কিছু উপকৃত হচ্ছে, তাদের সার্টিফিকেশন দিচ্ছে, তারা শেখাচ্ছে নতুন জিনিস। স্যার, স্কিল ইন্ডিয়ার প্রধান উদ্যোগগুলো কী কী রয়েছে, আপনি যদি একটু বিস্তারিতভাবে আমাদের দর্শকদের অবগত করেন। স্কিল ইন্ডিয়ার প্রধান উদ্যোগগুলো অনেক কিছুই আছে, যেমন PMKVY,
প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, ITI ইন্ডিয়ান ট্রেড ইনস্টিটিউশন, NSTI ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট। এর আন্ডারে আবার অনেকগুলো আমাদের সাব ক্যাটাগরি রয়েছে, যেগুলো ক্র্যাফট ইনস্টিটিউশন ট্রেনিং স্কিম, অ্যাডভান্সড ভোকেশনাল ট্রেনিং, তারপর শর্ট টার্ম স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, তারপরে ট্রেনিং অফ দ্য ট্রেনার্স, উমেন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এখন এর মধ্যে ট্রেনিং অফ ট্রেনার্স মানে কথা হচ্ছে, ধরুন যারা ট্রেনিং দেবেন তাদেরও মধ্যে মধ্যে রিফ্রেশ করে তাদের ট্রেনিং দিলে কী হচ্ছে, তাদের এফিসিয়েন্সি আরও বাড়বে, তাদের স্কিলটা বাড়বে। স্কিল শুধু ওদের দক্ষ শ্রমিক সেটা নয়, টিচারদেরও স্কিল দরকার। আমরা ক্লাসে পড়াবো কী করে? আমরা তো ক্লাসে পড়াই, তাহলে আমাদের যে স্কিলটা আমরা কী করে বৃদ্ধি হবো? তাহলে আমাদেরও ট্রেনিং দরকার। সেই ট্রেনিংটা হচ্ছে এটা ট্রেনিং অফ ট্রেনার্স। স্যার, আমাদের যে জাতীয় শিক্ষানীতির যে দক্ষতার উন্নয়ন রয়েছে, সেটার বিষয়ে আপনার কি মতামত রয়েছে? সেটা তো খুবই ভালো। দেখুন, আমরা ওই NEP 2.0 অলরেডি আমরা সমস্ত কলেজগুলোতে অ্যাডপ্ট করেছি। শুধু টেকনিক্যাল কলেজ না, ত্রিপুরায় আমাদের যে জেআরডি কলেজগুলো সেগুলোতেও আমরা অ্যাডপ্ট করেছি এগুলো। এবং সেটার মেইন যে উদ্দেশ্য, যেহেতু আজকে আমরা স্কিল নিয়ে আলোচনা করছি, তাহলে সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে, প্রথম হচ্ছে ভোকেশনাল ট্রেনিং। এবার ভোকেশনাল ট্রেনিংটা কেন, কি আমরা কেন করব, সেটা হচ্ছে মেইন হচ্ছে এনহান্স এমপ্লয়েবিলিটি, মানে ফর ইন্ডাস্ট্রি রিলেটেড, মানে ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেশন করে আমাদের সেই এমপ্লয়েবিলিটি জেনারেশন করা, এবং ব্রিজ গ্যাপ বিটুইন এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট। মানে আমাদের যে ওই যেটা আপনি বলছিলেন স্কিল গ্যাপ, ঠিক সেরকম আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে এডুকেশন ইনস্টিটিউটের যে গ্যাপটা, অবশ্য আমাদের এই মুহূর্তে ধরুন যে আমাদের কলেজগুলো আছে, সেখানে আপনার ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট পার্টনারশিপ সেল বলে একটা সেল আমরা করি। আমাদের যেমন আমাদের কলেজগুলোতে, এখন টেকনিক্যাল কলেজগুলিতে আমাদের যেমন আমাদের আছে, ওই কী বলবো, এটা ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল আছে। ঠিক সেরকমভাবে ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট পার্টনারশিপ সেল এটা কি করে, এটা ইন্ডাস্ট্রির সঙ্গে ইনস্টিটিউটে কোলাবোরেশন করে বিভিন্ন রকমভাবে আমরা ইন্ডাস্ট্রি থেকে লোক আনি, তাদের দিয়ে আমরা বিভিন্ন রকম লেকচার দেওয়াই। তারপর ধরুন স্টুডেন্টরা গিয়ে ইন্ডাস্ট্রি দেখে, এবং সেটা এই যে আমাদের যেমন এখন এই মধ্যে ইন্টার্নশিপ, এটা খুব ইম্পর্টেন্ট একটা আর কি প্রোগ্রাম, যারা স্টুডেন্টদের ম্যান্ডেটারি আমার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য, যে তারা ইন্ডাস্ট্রি থেকে দেখছে একদম মেইন এনভায়রনমেন্টে, তারা গিয়ে দেখলো যে কীভাবে কাজ হচ্ছে, এবং তারা সেখান থেকে এনকারেজ হলো মানে যে বুঝতে পারলো যে হ্যাঁ, ইন্ডাস্ট্রি গিয়ে আমি এরকম, আমাকে যদি আমি চাকরি পাই তাহলে আমি এইভাবে কাজ করতে পারবো। তাহলে এই এনকারেজমেন্টটা খুব দরকার, এবং শেখাও যে কী কাজ হচ্ছে। এবং সেটা অবশ্য টাইপ অফ ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে, যেমন ব্রাঞ্চের উপর ডিপেন্ড করে। যেমন ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের আমি নিশ্চয়ই যাবো, আমি সেখানে মোটর জেনারেটর, যেখানে রিপেয়ারিং সেন্টার। কারণ আমি ব্যক্তিগতভাবে আমি বলছি, আমি বিগত দিনে আমি অনেক স্টুডেন্টকে অনেক জায়গায় নিয়ে গেছি, যেমন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। সেখানে গিয়ে স্টুডেন্টরা এত ইন্টারেস্ট পেয়েছে যে কীভাবে বড় বড় মোটর, একটা ধরুন লোকোমোটিভ যে ওয়ার্কস, সেখানে কীভাবে মোটর হচ্ছে, বিশাল বড় বড় মোটর তৈরি হচ্ছে, সেই মোটর তৈরি করে তার ট্রেনের সঙ্গে লাগানো হচ্ছে, সেটা আবার ট্রেন চালু হচ্ছে, একদম প্রথম থেকে শেষ অবধি দেখছে। তো এই যে এনভায়রনমেন্টের মধ্যে যাওয়া, তাহলে গেলে স্টুডেন্টরা কী হচ্ছে, তার ইন্টারেস্ট বাড়ছে, ইন্টারেস্ট গ্রো করছে, সেখানেও কিন্তু কিছুটা স্কিলিং হচ্ছে আপনার, সেটা খুব দরকার আর কি মনে করি। আমাদের মহিলাদের জন্য কি কি উদ্যোগ রয়েছে স্যার? মহিলাদের জন্য দেখুন অনেক রকম উদ্যোগ আছে। মহিলাদের জন্য মেইনলি তো আমাদের এখন গভর্নমেন্ট অফ ত্রিপুরা অনেক স্কিম করেছে, যেমন আমাদের উমেন এমপ্লয়মেন্টের জন্য আমাদের এইসব যে আমাদের এই যে স্কিল ডেভেলপমেন্ট করা, সেটা করা। তারপরে ধরুন বিভিন্ন কম্পিউটারাইজ ট্রেনিং, তারপরে ধরুন অ্যাপ্রেন্টিসশিপ করা, সেগুলো সবই দরকার, সবই করছে মহিলাদের জন্য। আর আমি পরে অবশ্য আসবো যে ত্রিপুরা গভর্নমেন্টের কী কী স্কিমগুলো আছে মেয়েদের জন্য, সেটা আমি পরে আসছি। কিন্তু মেইনলি ব্যাপারটা হচ্ছে ওই সেমভাবে আমাদের সেম লাইনে আমাদের কিন্তু টুল রুম ট্রেনিং সেন্টার, তারপর ধরুন NSDC, তারা এর মাধ্যমে কিন্তু এই যে আমাদের যে স্কিমগুলো, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা বা যেগুলো আমি বললাম, সেগুলো মেয়েদের জন্য ঠিক সেইভাবে একইভাবে কিন্তু আসছে। আমাদের মহিলাদের জন্য আর কি কি ব্যবস্থা রয়েছে বা আর কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে, সেই ব্যাপারে আমরা একটু বিস্তারিত জানতে চাইবো, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যুব সমাজ এবং মহিলারা কীভাবে নিজেকে গড়ে তুলতে পারে। দেখুন, মহিলাদের মানে উমেন এমপাওয়ারমেন্ট, এর জন্য তো অনেক কিছুই আছে স্কিল ইন্ডিয়ার, যেমন সেলফ হেল্প গ্রুপ এটা আছে, একটা ডিজিটাল এন্টারপ্রেনারশিপ এটা আছে, তারপর ধরুন ফ্যাশন টেকনোলজি, তারপর বিউটি অ্যান্ড ওয়েলনেস এটা আছে, ফুড প্রসেসিং আছে, অনলাইন বিজনেস আছে। এইগুলি সব ট্রেন্ড হতে হবে, এগুলো সব স্কিলিং। এর মাধ্যমে মেয়েদের কিন্তু ওমেন এমপাওয়ারমেন্ট সম্ভব। সব চলছে, এটা অলরেডি গভর্নমেন্ট এসব স্কিমে কিন্তু সমস্ত মহিলার ক্ষমতায়ন কিন্তু চলছে, আপনি জানেন। আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা তো অ্যাক্টিভলি করছে এটা।
এবং সেম গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও সেটা করছে। স্যার, স্কিলিং, আপস্কিলিং বা রিস্কিলিং এটার ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাইবো। আমরা সবসময় সচরাচর এগুলো শুনতে পাই, কিন্তু সেটার ব্যাপারে বিস্তারিত আমরা কেউই জানি না বলতে গেলে। এটা খুব ভালো কোশ্চেন করেছেন। স্কিলিং বলতে দেখুন, আমি কোনো কিছু জিনিস শিখলাম, একটি স্টুডেন্ট বা একটি মানে কোনো পুরুষ বা মহিলা, সে কোনো একটা জিনিসে ট্রেন্ড হলো। ধরুন সে কম্পিউটার শিখছে, কম্পিউটারে সে সফটওয়্যার শিখছে, সফটওয়্যার শিখলো যে কম্পিউটার কী করে রিপেয়ার করতে হয় বা হার্ডওয়্যার সে শিখলো। এবার এটা হচ্ছে স্কিলিং। এবার রিস্কিলিং মানে হচ্ছে সে এবার কী করছে, সে রিস্কিলিং বলতে এইটাই সে করলো, কিন্তু সে আর একটু অ্যাডভান্স করলো মানে সে হয়তো এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করলো বা মেশিন লার্নিং নিয়ে কাজ করলো, তাকে শেখানো হলো কী করে করো, তাহলে এটা হচ্ছে রিস্কিলিং। আর আপস্কিলিং মানে আরও অ্যাডভান্স, সে এই ফিল্ডেই আরেক কিছু করলো। যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমি যদি বলি যে কেউ হয়তো একটা মোটর রিপেয়ারিং শিখেছে, মোটর রিপেয়ারিং তো অনেকগুলো পার্টস হয়, এবং সেখানে দেখা যাচ্ছে সে প্রথম দিকে সে হয়তো ওয়াইন্ডিং করা শিখলো, হাতে ওয়াইন্ডিং করা শিখলো, এবং সেটা হচ্ছে স্কিলিং। এবার পরবর্তীকালে রিস্কিলিং মানে হচ্ছে ধরুন সে ওয়াইন্ডিং মেশিন দিয়ে সে শিখলো। হ্যাঁ, মেকানিক্যালের ক্ষেত্রে ধরুন কেউ হয়তো লেদ মেশিন চালাচ্ছে, সে লেদ মেশিন শিখলো কী করে লেদ মেশিন চালাতে হয়। এবার দেখা যাচ্ছে আরও অ্যাডভান্স, সে হয়তো মানে আপস্কিলিং করছে। আপস্কিলিং মানে হচ্ছে সিএনসি, কম্পিউটারাইজ নিউমেরিক্যাল কন্ট্রোল, সেটা কম্পিউটার কন্ট্রোল, এবং তাকে তো সেটা শিখতে হবে যে কী করে চালাবে। কারণ যে হাতে যে আমার যেগুলো আমি বানাচ্ছিলাম লেদ মেশিন দিয়ে, সেক্ষেত্রে তার একরকম শিক্ষা। আর যদি অ্যাডভান্সড রিস্কিলিং আমি করতে যাই বা আপস্কিলিং করতে যাই, তাহলে কি হচ্ছে, তাকে এই সিস্টেমটা শিখতে হবে। কারণ দেখা যাচ্ছে একটা টুলকে অটোমেটিকই আট রকম টুল এসে মেশিন ওই পার্টিকুলার অবজেক্টটাকে তৈরি করছে। তাহলে সেটা করতে গেলে আমাকে কি কম্পিউটার ডেটা ফিট করতে হবে, তাকে শিখছে। তাহলে এইগুলি হচ্ছে আমার রিস্কিলিং এবং আপস্কিলিং। মানে আমি এখন এই মুহূর্তে আমি স্কিলড আছি, কিন্তু আমি নিজেকে আর একটু আপডেট করছি, তাহলে আমি রিস্কিলিং করলাম। আর আপস্কিলিং মানে হচ্ছে আরও অ্যাডভান্স কোনো একটা কিছু শিখলাম, তখন সেটা হচ্ছে আপস্কিলিং। তো আমি এটা বলবো যে জাপানিজ একটা ওয়ার্ড আছে, জাপানিজ ওয়ার্ড কাইজেন, KAIZEN, এটা সমস্ত ইন্ডাস্ট্রিতে এখন ইউজ করে। জাপানির যেমন আপনার কাওয়াসাকি ডায়াগ্রাম, ফিশবোন ডায়াগ্রাম, জাপানিরা তো এগুলো করে আমাদের সেই থিওরিগুলো কিন্তু আমরা ইউজ করছি এখন। যেমন 5S সিস্টেম। তো আমি প্রথম বলি একটা করে, কাইজেন কথার মানে হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। কী করে আপনি যখন এই স্টুডিওর মধ্যে আপনি ধরুন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট কী করে করবেন, আপনি এটা লিস্ট করলেন যে আমি 1, 2, 3, 4 করে প্রথম দিন আমি এই ইমপ্রুভমেন্ট করব। এবার যখন আপনার 1 নম্বর শেষ হয়ে যাবে, তখন এটা নিচের থেকে উপর দিকে উঠবে, আবার কন্টিনিউয়াস। এইভাবে কী হচ্ছে, কাইজেন থেকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। তাহলে এইগুলি কিন্তু আমাদের কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে এরা ইউজ করছে, সমস্ত বড় ইন্ডাস্ট্রি। যেমন ISO 1000 সার্টিফিকেশন হয় না, ISO ইন্ডিয়ান সার্টিফিকেশন যে দেয় ইন্ডাস্ট্রিতে, সেগুলো কিন্তু এরা ইউজ করছে। তারপরে যখন জাপানিজ আরও সিস্টেম আছে 5S সিস্টেম, সেইরি, সেইটো, সেইটন, সেইকুৎসু, সেইটসুকে। এটা হচ্ছে জাপানিজ ওয়ার্ড আর কি। সেইরো মানে হচ্ছে শর্টিং। ধরুন আপনি এখন এই স্টুডিওর মধ্যে আপনি শর্টিং করে রাখলেন, যেটা দরকার সেটা আপনি সরিয়ে ফেললেন, শর্টিং। এবার সেইরো, সেইটন মানে হচ্ছে আপনি যেটা এখন এই মুহূর্তে আছে সেটাকে আপনি ট্যাগ লাগিয়ে দিলেন। আচ্ছা। সেইটন মানে হচ্ছে এবার আপনি বাকি জিনিসটা যেটা আপনার ব্যবহার করবেন না সেটা আপনি সরিয়ে ফেললেন। তারপরে যখন আপনি ক্লিনিং করলেন, সেইটন, সেইকুৎসু, সেইটসুকে, আপনি ক্লিনিং করে এবার জিনিসটাকে এভাবে করে দিলেন আপনি যাতে ইজিলি আপনি ওটাকে পান। তো এর মধ্যে আসলে অনেক টার্ম আছে, আজকে একদিনে তো সব হবে না। যেমন র্যাম ইঞ্জিনিয়ারিং বলে একটা আছে, রিলায়েবিলিটি, অ্যাভেলেবিলিটি, মেনটেনেবিলিটি ইঞ্জিনিয়ারিং। র্যাম মানে আমরা জানি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ওটা একদমই না। এটা র্যাম ইঞ্জিনিয়ারিং বলতে আমরা বুঝি রিলায়েবিলিটি, অ্যাভেলেবিলিটি, মেনটেনেবিলিটি। এখন আপনি বলবেন রিলায়েবিলিটি মানে কি? রিলায়েবিলিটি কথা মানে হচ্ছে রিলায়েবিলিটি ইজ এ প্রবাবিলিটি অফ অকারেন্স অফ এ পার্টিকুলার অবজেক্ট হুইচ উইল বি মানে লাস্টিং ফর এ সাস্টেন্ডেড পিরিয়ড অফ টাইম। মানে একটা যে কোনো একটা কিছু রিলেটেড, আমি এই পেনটা নিলাম ধরুন, এই পেনটার রিলায়েবিলিটি কী করে হবে? আমি লিখতে গিয়ে পট করে পেন ভেঙে গেল, তার রিলায়েবিলিটি নেই। তাহলে এই ক্যালকুলেশন করতে হবে রিলায়েবিলিটি। তাহলে এইটাও কিন্তু দক্ষ শ্রমিক তৈরি করছে, এটা কিন্তু স্কিলিংয়ের মধ্যে আছে। তাহলে এই রিলায়েবিলিটি কখন আসবে? যখন আমি বুঝবো যে এটা সঠিকভাবে একটা ট্রেন্ড ম্যান, মানে আমি ম্যানই বলবি, ম্যান ও উম্যান এটা তৈরি করবে। তাহলে এটাই তো স্কিলের সার্থকতা। স্যার, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের যুব সমাজের কি করা প্রয়োজনীয় এবং তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন?
প্রথম আমি কাইজেন বলবো, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করা, পড়াশোনা করা, ভালো করে বই টই দেখা এবং নিজেকে আপগ্রেড করা। একটা ওয়ার্ড আছে আপনার ম্যানেজমেন্ট ওয়ার্ড, সেটা হচ্ছে 3টে জিনিসের উপরে আমাদের একটা ম্যানেজমেন্টের মানে প্রফেশনাল ম্যানেজমেন্ট যেটা বলে সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে কনসিস্টেন্টলি কনসিস্টেন্ট। আপনি যেরকম থাকবেন একদম সেটাকে আপনি সবসময় নিজেকে আপনি মেনটেন করে রাখুন, কনসিস্টেন্টলি কনসিস্টেন্ট। নাম্বার 2 হচ্ছে সেকেন্ডটা, সেটা হচ্ছে অলওয়েজ আপগ্রেড ইউর নলেজ। আপগ্রেড করতে হবে আপনাকে, আপনি ওই যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট চলে আসছে আপনার। আর 3 নম্বর হচ্ছে রেসপেক্ট আদার প্রফেশন। মানে আমি ইলেকট্রিক্যাল, তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং মানে কিছু না, এরকম না। আমি সবাই যে যে প্রফেশনে আছে তাকে আমার সম্মান দিতে হবে, তার প্রফেশনটাকে সম্মান দিতে হবে। তাহলে তবে আমি হতে পারবো একটা স্কিল্ড ম্যান অ্যাজ ওয়েল এজ প্রফেশনাল ম্যান। কনসিস্টেন্টলি কনসিস্টেন্ট, অলওয়েজ আপডেট ইউর নলেজ অ্যান্ড রেসপেক্ট আদার প্রফেশন। এই 3টে থাকলে অবশ্যই আমরা সমাজে ঠিক সুন্দরভাবে সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আমি এটাও বলবো যে রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো অনেকগুলো জায়গাতে আমাদের সত্যি মানে মানে ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট এসছে। যেমন কোয়ান্টাম কম্পিউটিং আপনি জানেন নতুন এটাতে আসছে, সেমিকন্ডাক্টর টেকনোলজিতে প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে। তো এগুলি করে করে তো চেষ্টা করছে, মানে অনেক চেষ্টা আসছে। ইন্ডিয়া তো এখন যেমন আত্মনির্ভর ভারত, এটা তো বিরাট একটা বিশাল ব্যাপার। আমরা বিদেশি কারোর কাছে আমরা নির্ভর থাকবো না, আমরা আত্মনির্ভর হবো। আমি যা কিছু করবো নিজে ভারতের মধ্যে। আর আপনি দেখতে পাচ্ছেন যে ভারতে এখন কতটা অ্যাডভান্স হয়ে গেছে, চাঁদে কোথায় রকেট পাঠিয়ে দিয়েছে, তাহলে কী করে হলো? যে দেশীয় প্রযুক্তিতে। একদম। এবং সেদিন আমি নিউজে দেখেছি যে এই মুহূর্তে আপনার মানে একটা মহাকাশ স্টেশন বানাবে, সেটা ইসরো, সেটা কিন্তু আমাদের দেশীয় প্রযুক্তিতে হবে, কোনো হেল্প বাইরে থেকেও হেল্প নেবে না। এটা খবরে অলরেডি এসে গেছে। তাহলে এটাই তো বিরাট স্কিলিং হচ্ছে ইন্ডিয়ার। একদম। অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন এবং আমাদের দর্শকদের আশা করি অনেক উপকারে আসবে এই কথাগুলো। এবং আপনাদের সকলকে বলি, আপনারা যেভাবে ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠান দেখেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমাদের প্রকাশ করেন, এবং স্যারকে বলি যে আমাদের এই পজিটিভ বার্তা আমরা সবসময় চাই আমরা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছতে। সমাজটা কি কতটুকু সুন্দর, কারণ আমরা মোবাইলটা খুললেই এখনকার যে আমাদের যে সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইলটা খুললেই আমরা নেগেটিভ নিউজ, খারাপ খবর বা বিভিন্ন ধরনের নেতিবাচক ব্যাপার ছাড়া আমরা ইতিবাচকটা খুব কমই চোখে পড়ে। তো আমরা চাই স্যার এই পজিটিভ বার্তার মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদের মাঝে যেন আমরা একটি সুস্থ সমাজ আমরা উপহার দিতে পারি। তো স্যার এই পজিটিভ বার্তা নিয়ে আপনার কি বার্তা রয়েছে এবং আপনার কি অভিজ্ঞতা এখানে এসে? যেমন আজকে আপনাদের নামই হচ্ছে পজিটিভ বার্তা, এবং যেই কথাগুলি বললেন এটা সমাজের জন্য সত্যি পজিটিভিটি গ্রো করে আনবে। আমি মনে করি এই কোশ্চেনগুলো আপনি করলেন, এগুলো অনেকে অবশ্য সব আমি কাভার করতে পারিনি। তবে আমি যুব সমাজকে আরেকটা কথা বলবো, যারা আজকাল স্টুডেন্ট, বিশেষ করে আমি তো স্টুডেন্ট সম্বন্ধেই বলবো, যে মোবাইলের ব্যবহারটা একটু কম করতে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওই অলওয়েজ আপগ্রেড ইউর নলেজ। এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবই তুমি করো, কিন্তু তুমি কিন্তু নিজেকে একটু যে টেকনোলজি এবং যে নতুন যে অ্যাডভান্স যেগুলো হচ্ছে সেইগুলো নিয়ে বেশি তুমি ঘাটো, তার উপর তুমি বেশি করে টাইম দাও, এবং সেটা তোমাকে কিন্তু ভবিষ্যতে তোমার অনেক সুবিধা হবে। একদম। এবং পড়াশোনা তোমাকে করতে হবে, বই খুলে তোমাকে বই পড়তে হবে, বই পড়া ছাড়া উপায় নেই। সে তুমি ইন্টারনেটে দেখো আর তুমি নিজে হার্ড কপিতে দেখো, তোমাকে পড়তে হবে, না পড়লে নলেজ তুমি হবে না। আর আপগ্রেড নলেজ সবসময় করতে হবে, তাহলে কিন্তু একটা যুবকরা যারা এই মুহূর্তে যারা সমাজে আছে তারা নিজেকে আরও সমৃদ্ধ করতে পারবে, এটাই বলবো, আর কিছু না। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আরেকটি অনুষ্ঠানে আপনাদের সাথে কিন্তু অবশ্যই আমাদের দেখা হচ্ছে, এবং আমরা কিন্তু আবারও আপনাদের কাছে এবং আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাব বিভিন্ন সচেতন বার্তা নিয়ে। আপনারা আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। পরবর্তী সমস্ত অনুষ্ঠানের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।